নমস্কার। ছোট্ট একটি বীজ থেকে শুরু হয়ে কল্লোল কোথায় এবং কিভাবে একটি মহিরুহে পরিণত হলো, আজ স্মৃতির সুরভি মেখে তারই গল্প বলবো আমরা। কথায় বলে না, পৃথিবীর যে কোনো প্রান্তে তিনজন বাঙালি একত্র হলেই একটি নাটকের ক্লাব তৈরি হয়। 50 বছর আগে নিউ জার্সিতেও সেই রকমই কিছু শেকড়চ্যুত বাঙালি একত্র হয়ে তৈরি করেছিলেন ছোট্ট একটি পরিসর, ক্লাব কল্লোল। এই পরিসরের উদ্দেশ্য ছিল অবসর সময় তাদের বুকের গহীনে লালিত বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, বাংলার থিয়েটার, গান এবং বাংলা সাহিত্যের চর্চা করা। ঠিক কিভাবে এই ক্লাবের জন্ম? 50 বছর আগে ঘটনার পুঙ্খানুপুঙ্খ স্মৃতি তো সবার মনে থাকার কথা নয়, তাই সেই সময় নানান মানুষের সঙ্গে কথা বলে, তাদের ডায়েরি থেকে তথ্য সংগ্রহ করে আর তার সাথে কিছুটা মনের মাধুরী মিশিয়ে আমরা সেই সময়টিকে ফিরে পেতে চাইছি। অভিবাসীদের মনে রাত দিন বেজে চলে ফেলে আসা জন্মভূমির মন খারাপি সুর। আসানসোলের তেমনি একটি অভিবাসী বাঙালি যুবা শ্রী লালমোহন হোড়ের মনে এই মন খারাপ থেকেই হঠাৎ একটা ভাবনা বাঁধে ও শ্যালক শ্রী অজিত রক্ষিতের পরিকল্পনায় ঠিক আসানসোলের কল্লোল ক্লাবের মতোই একটি ক্লাব তৈরির স্বপ্ন জাগে। প্রবাসী বাংলায় বন্ধুরা এগিয়ে আসেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য। তারই বাড়িতে অভিবাসী 24 জন বাঙালির মিলিত প্রয়াসে 1975 সালে 13ই এপ্রিল কল্লোল সাংস্কৃতিক ক্লাবের স্থাপনা হয়। আসুন, আজ 50 বছর আগে শ্রী লালমোহন হোড়ের বৈঠকখানায় উঁকি দিয়ে সেই ঐতিহাসিক মুহূর্তটিকে নতুন করে আস্বাদন করে নিই। আমরা তাস খেলতাম, তখন তাস খেলতে খেলতেই একদিন অজিত বলল, লালুদা চলুন আমরা একটা ক্লাব করি, তাস তো খেলছি, তার চেয়ে একটা ক্লাব করি। সেই তখনই শুরু হলো। লালুদা বলল ঠিক আছে, তাহলে আমি নামটা দেব। লালুদাই কল্লোল নামটা দিয়েছে, সেই থেকে কল্লোল ক্লাব। আর এখন ভাবতে খুব ভালো লাগছে, কল্লোল 50 বছর হয়েছে, মানে খুব আনন্দ হচ্ছে। মেজদি, লালুদা ও সোমনাথ চ্যাটার্জি, তারপর খগেন চ্যাটার্জি, ব্রজদুলাল বাবু, এরা তো কেউ নেই, কিন্তু তারা ওপর থেকে নিশ্চয়ই খুব খুশি হয়েছে। তোমার এই চোট খাওয়া পা নিয়ে তুমি এরকম অস্থির হয়ে পায়চারি করে বেড়াচ্ছ। মনে রেখো, ডাক্তারবাবু কিন্তু পই পই করে বলেছে ওই লাঠি যেন হাত ছাড়া না হয়। আরে আমি তো বুঝতে পারছি না যে সবাই কেন এত দেরি করছে। তুমি ডিনারের মেনুটা ঠিকমতো বলেছো তো? মাংস ভাত। আচ্ছা, এইটা আবার এই সপ্তাহে নতুন করে বলার কি আছে? প্রত্যেক সপ্তাহে তো তোমাদের তাস খেলা হচ্ছে আর তারপরে মাংস ভাত। তবে আজকে রত্না বলেছে মাংসটা রান্না করে আনতে, আমি নিশ্চিন্ত। তাই বলো,
তো তুমি ওকে আবার কেন বলতে গেলে? আর ওই জন্যই হয়তো ওদের এত দেরি হচ্ছে। আমি ওই ভাবনা ওই যে তুমি নো ট্রাম্প কল দিলে? দেওয়ার মতো কোনো কল ছিল না, তোমার হাতে ছিল স্পিডের টেকটা। এই যে তোমরা সব এসে গেছো। সরি, আসতে একটু দেরি হয়ে গেল। আরে এদিকে তোমাদের লালুদা তো একেবারে অস্থির হয়ে পড়েছে। জানোই তো পুরো সপ্তাহ এই দুটো দিনের দিকে তাকিয়ে বসে থাকে, তার মধ্যে আজ সকালে একটা কাণ্ড বাঁধিয়েছে, পায়ে বিরাট চোট পেয়েছে। ও মা, কেমন আছেন লালুদা? পায়ে ব্যথা কেমন? তোমরা অত চিন্তা করো না, আমি এখন বেশ ভালো আছি। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। মেসি, মাংসটা রান্না করে রেখে আসি। হ্যাঁ চল নিয়ে যাই তোর সাথে, ভেতরে চল। এই চলো বসে বলা যায়। সোমনাথ, চাষ বাটো। কিন্তু প্রণব তো এখনো এলো না, একটা হাত শর্ট পড়ে যাবে। ওই তো রত্না আছে। রত্না, তুমি বসে পড়ো। আমি আর রত্না পার্টনার হয়ে যাই, আর তুমি আর লালুদা। না না, আমি না, প্রণব তো এক্ষুনি এসে পড়বে। আরে বসো না, প্রণব না আসা পর্যন্ত একটু প্রক্সি দাও। বসো বসো। লালুদা বসো। আরে বসছি বসছি। আর আগে আমি তোমাদের সঙ্গে একটা ব্যাপারে একটু আলোচনা করতে চাই। ব্যাপারটাকে একটা প্রস্তাবও বলতে পারো। মানে আমার মাথায় এই ব্যাপারটা বেশ কয়েকদিন ধরে ঘুরছে, জানো তো? তা বলো না কি বলবো? হ্যাঁ, এই যে আমরা প্রায় প্রত্যেক সপ্তাহের শেষে আড্ডা দিই, তাস খেলি। কিন্তু লালুদা, আর কতদিন তাস খেলে দিন কাটাবো? কিছু তো একটা করতে হবে। চলো না, আমরা সবাই মিলে একটা ক্লাব তৈরি করি। সেইটাই তো কথা। আমরা যদি এই গ্যাদারিংটাকে একটু ফর্মালাইজ করতে পারি। তা বটে, উইকেন্ডের এই আড্ডাটা আর তাস খেলাটা একদম মিস করা যায় না। কিন্তু লালুদা, ফর্মালাইজ মানে? আসলে আমিও ওই অজুর মতো ওই একই কথা ভাবছিলাম। আমরা যদি একটা ক্লাব তৈরি করি, যেখানে গান বাজনা, সঙ্গীত, আড্ডা, তাস খেলা, নাটক সবই থাকবে। বাহ, এটা তো দারুণ পরিকল্পনা। সত্যি, আমরা দেশের এত দূরে রয়েছি, এই ক্লাবের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতির সঙ্গে যোগাযোগ রাখতে পারবো। দারুণ আইডিয়া লালুদা, দারুণ 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 আইডিয়া, থ্যাংক ইউ। কানাডায় আমি শর্মিতা বলে একটা নাটক করেছিলাম, সবাই সেটা খুব প্রশংসা করেছিল। বাহ, তাহলে তো স্ক্রিপ্ট রেডি আছে। অজিত, আরে। তাহলে ওইটা দিয়ে শুরু করে দেবো। শোনো শোনো, সে স্ক্রিপ্ট তো রত্না আমায় পড়তে দিয়েছিল, আমার কাছেই আছে। দাঁড়াও দেখছি, খুঁজে। এই দাঁড়াও, আগে ওই ক্লাবের নামকরণ, কনস্টিটিউশন, তারপরে বাইলস, এগুলো নিয়ে তো কথা বলতে হবে। আর সর্বোপরি রেজিস্ট্রেশন করাতে হবে। আরে রেজিস্ট্রেশন তো করতেই হবে, রেজিস্ট্রেশন না করলে হল পাওয়া যাবে না। তা বটে। তা ক্লাবের কি নাম রাখবে, কিছু ঠিক করলে? হ্যাঁ, আমি যখন আসানসোলে ছিলাম তখন আমাদের ক্লাব ছিল কল্লোল। আমি ভাবছিলাম যদি এই নামটাই রাখা যায়। কল্লোল অফ নিউ জার্সি, এই নামটা কিন্তু দারুণ লালুদা। এই যে স্ক্রিপ্ট পেয়ে গেছি, অজু আজ থেকেই রিহার্সাল শুরু করে দে। দেখি। বসি আমি। কানাডায় শর্মিলার মুখ্য ভূমিকায় পাঠ করেছিল রত্না, আর আমি করেছিলাম রত্নার বাবা রজত। তুমি রত্নার বাবা? এই লালুদা, তুমি রজতের বন্ধু সনাতনের চরিত্রে অভিনয় করবে। ওকে। আর মেজদি, সোমনাথ, তোমাদেরও কিন্তু অভিনয় রোল আছে। এই আমায় আবার কেন? আমাকে ওইসবে রেখো না, বরং তার থেকে তোমার যদি হেল্প লাগবে, ওই রিহার্সালের সময় চা ফা দেওয়া, তো আমায় ওগুলোতেই রাখবে। আচ্ছা, তোর এই দীপা, ছন্দা এদের সব রোল আছে তো? আরে আছে, বর্জদুদল বাবু, তপন, এদেরও রোল আছে। আর বিশ্বমতী আছে, কিন্তু আমাদের আরো লোক লাগবে। স্পেশালি একটা ইয়ং ছেলের খুব দরকার। এই তোমরা জানো কি কাকে? হ্যাঁ, আছে। সেদিন একটা ইয়ং কাপলের সঙ্গে আলাপ হলো, জানো? ভবানী আর আলো, মানে আলোলিকা। হ্যাঁ, ভবানী না বেশ ভালো গান করে, আর আলো, ওরও সব ব্যাপারে দেখলাম খুব উৎসাহ, আর খুব আলাপি ওরা। ভাগ্যে সেদিন বুদ্ধি করে ওদের ফোন নাম্বারটা নিয়ে রেখেছিলাম। আমি বরঞ্চ একটা কাজ করি, ওদেরকে ফোন করে দেখি, ওরা যদি আজকে ফ্রি থাকে তাহলে এখনই চলে
চলে আসতে বলি, ওরা কিন্তু এই কাছেই থাকে। তাহলে তো ভালো তাই বলি। হয়। যাও। একদম। কাস্টিংটাও এগিয়ে থাকে। তাহলে একটা কাজ করা যাক, আজ মেজদির কথা অনুযায়ী আজকে গেস্ট হাউস শুরু করি। হ্যাঁ করো। আমরা তাহলে রজত আর সনাতনের সিনটা দিয়ে শুরু করি। হ্যাঁ আচ্ছা, লালুদা আমি এখানে বসবো, হ্যাঁ বেশ, আর তুমি আসবে বাইরে থেকে। ঠিক আছে। আসতাম আসতে তোমার পায়ে কাছে। সিচুয়েশনটা হলো রজত খুব দুশ্চিন্তাগ্রস্ত, আর সনাতনের এই সময় এন্ট্রি। আচ্ছা এই জায়গাটা বড় দিন। এইখানটা কি ব্যাপার বলো দেখিনি? তোমাকে দেখে মনে হচ্ছে যেন খুব অডিট। লালুদা, রজতের অবস্থা থেকে একটু ইগারলি বলো। এই দেখো লেখা আছে ওড়ি ওড়ি, একটু ওড়িট ভাবে বলো। আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করছি। কি ব্যাপার বলো দেখিনি? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যেন খুব ওয়ারিড। হ্যাঁ, আমি কিন্তু কিরকম সিল্কি হয়ে পড়েছি। বাহ, তোমার তো দারুণ মনে আছে সব কিছু। আর আচ্ছা, এইবার তাহলে আমরা ক্লাবের কনস্টিটিউশন, বাইলজ আরে ওইসব হবে। একটু ডিসকাস করি। শুনছো? ওইসব হবে তোমার বাইলস। ভালো খবরটা আগে শোনো, আলো আর ভবানী এক্ষুনি এসে যাবে। আচ্ছা নেক্সট টাইম। আচ্ছা, সে কি কেন? হ্যাঁ, 3 ছেলে 3 রকম বিয়ে করে বসলাম। তারপর প্রতিদিন খবরটি কাগজে এই নানা রকম খবর থেকে আমি কেমন যেন একটা নার্ভাস হয়ে পড়েছি। তোমাকে কি বলবো সনাতন, 1 সপ্তাহের ভিতর 5-5টা প্রাইভেট টিউটার আর ছাত্রীদের প্রণয় সংকটেও খবর পেয়ে গিয়েছে। ছেলেরা তো এরকম বাহ, বললো। দারুণ হচ্ছে না? এর সঙ্গে একটু চা হলে জমে যেত। এই দরকার হলে হয়ে গেলে বলো, হ্যাঁ আমি গিয়ে নিয়ে আসবো। আচ্ছা তাই কর। ছেলেরা তো এরকম কিছু বললো, মেয়েটাও পাচ্ছে যেরকম কিছু করে বসে, সেই জন্যে প্রাইভেট টিউটারের উপরে খুব একটা। ও বুঝেছি, তুমি ভরসা পাচ্ছ না তো। তা আমার শ্যালকটির হালচাল দেখে তোমার মনে কি কোনো সন্দেহ উপস্থিত হয়েছে নাকি? আরে না না, মিথ্যে বলবো না সনাতন, তোমার শালক বড় ভালো ছেলে, খুবই ভালো ছেলে, কিন্তু ইয়ং, আফটার অল ইয়ং ম্যান, মনটা মরিভম, তাই আমি দেখছি। আসুন আসুন, এসো এসো। এসে গেছি। কি ব্যাপার মেজদি, হঠাৎ জরুরি তলব? এসো, তোমাদের সাথে আলাপ করিয়ে দিই। এই আমাদের নতুন সাথী ভবানী আর আলো। আর এ হলো অজু। অজু হলো আমার ভাই, আর উনি হলেন সোমনাথ বাবু। আর এনার সঙ্গে তো সেদিনকেই তোমাদের আলাপ হয়েছে। আমাদের লালুদা। নমস্কার। শ্রী লালমোহন হোর, নমস্কার। তা আমরা একটা ক্লাব খুলবো ঠিক করেছি, আর শুরু করব একটা নাটক দিয়ে। তোমাদের মতো ইয়াং ছেলে মেয়েদের আমাদের খুব দরকার। ক্লাবের নাম ঠিক করা হয়েছে কল্লোল অফ নিউ জার্সি। বাহ, খুব সুন্দর নাম। কল্লোল যুগ তো আমাদের বাংলা সাহিত্যের এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল। আর আমেরিকায় বাংলা সংস্কৃতির এক নতুন যুগের সূচনা করুক কল্লোল অফ নিউ জার্সি। আর আলো, তোমাকে ভাই আমাদের এই সেকেন্ড জেনারেশনের দায়িত্বটা নিতে হবে। এই আমাদের ছোটদেরকে একটু ভারতীয় সংস্কৃতির সাথে পরিচয় করাতে হবে তো। নিশ্চয়ই নিশ্চয়ই মেজদি, সে তো আমার সৌভাগ্য। এই ভবানী, তুমি কি একটা কাজ করো, তুমি সমীরনের এই ডায়ালগটা বলো দেখি, সিচুয়েশনটা একটু বুঝে নাও। সমীরন হলো লালুদা মানে সনাতনের শালা, আর শর্মিলা হলো রজতের মেয়ে। আচ্ছা আচ্ছা, সমীরন শর্মিলার প্রাইভেট টিউটার এবং প্রেমিক, কিন্তু শর্মিলার পড়াশোনায় একদম মন নেই। সারাক্ষণ সমীরনের সাথে সঙ্গে সঙ্গে থাকতে থাকতে পছন্দ করে। আচ্ছা আচ্ছা, এই রত্না, ঠিক আছে, আমি ওর লাইনটা করে দিচ্ছি। হ্যাঁ, তুমি এই জায়গাটা বল। এই জায়গাটা তো আচ্ছা চেষ্টা করছি। না,
তোমার কিছু হবে না। সেটা আমিও বুঝতে পারছি, ভাবছি পড়াশোনা ছেড়েই দেবো। আর তাহলে তো ভালোই হয়, আমরা দুজনেই নিশ্চিন্ত হতে পারি। তবে তুমি ফেল করলে লোকে বলবে মাস্টারটা কিছুই পড়ায়নি। মাস্টারের বদনাম তুমি সহ্য করতে পারলেও ছাত্রীর বদনাম আমি সহ্য করতে পারবো না। এক্সেলেন্ট, ভবানী সোমনাথের পাঠটা রইলো, তুমি এটা করবে। ব্যাস, তাহলে কল্লোল অফ নিউ জার্সি প্রথম প্রোডাকশন শর্মিলা ইজ কনফার্ম। আমি আনামিকা মুখার্জি বলছি। তো আমাদের ক্লাবের প্রধান উদ্দেশ্য ছিল আমাদের বাংলা কালচার, তারই একটা মধ্যে দিয়ে আমাদের মানে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একটা ক্লাব তৈরি করা, যেখানে বাংলা ভাষার চর্চা এবং সব দিক থেকে আমাদের ছেলেমেয়েরা, দ্বিতীয় প্রজন্ম, তারাও যেন এর সঙ্গে জড়িয়ে যেতে পারে। তো সেই কারণে আমার উপর দায়িত্ব এসেছিল ছোট ছেলে মেয়েদের নিয়ে নৃত্যনাট্য করাতে হবে, কারণ আমরা বড়রা নাটক করছি আর ছোটরা যদি কিছু না করে তাহলে তো ওরা দূরে দূরে থেকে যাবে। তো সেই শুরু। তা আমি প্রথম নিজে লিখে একটি ছোট নৃত্যনাট্য পরিচালনা করিয়েছিলাম, গানও লিখেছিলাম। ঘুমের দেশে খুকুমণি অনুষ্ঠানটির নাম, আর গানের সুর দিয়ে পরিচালনা করেছিলেন ভবানী মুখার্জি। ছোট ছেলে মেয়েদের ইনভলভ করছি, এটাই একটা বিরাট আকর্ষণ। তারপরে তো আস্তে আস্তে আমি ফ্রক প্রিন্স অনুবাদ করলাম, রূপকথা, স্নো হোয়াইট অনুবাদ করলাম, তুহিন কণা, এবং সবই গান লিখলাম আর ভবানী মুখার্জি সুর দিলেন। এইভাবে হতে হতে ওরা আরো বড় হচ্ছে, তখন রবীন্দ্র নৃত্যনাট্য ওদের দিয়ে করানো, সবই মানে আস্তে আস্তে ওরা এসবের মধ্যে জড়িয়ে পড়লো, শিখতে লাগলো। এইভাবে জিনিসটা নিয়ে কাজ করে যাওয়াতে আরো অনেকে আগ্রহী হয়ে এগিয়ে এলেন। আমিও দেখলাম যে অনেক বছর তো হলো, এবারে দায়িত্ব আর কেউ নেই। তখন মালবিকা গুহ এলো, সেও পরিচালনা করলো। তারপরে বেশ ভালোভাবে নৃত্যনাট্যের সমস্ত পরিকল্পনা করে পরিচালনা করলেন অশোক দাস, সুস্মিতা দাস, আর সেই ধারা তো এখনো অব্যাহত রয়েছে। আসবে এই তো এসে গেছিস। বাপরে বাপ, রঞ্জনার ভাসুদি, তোদেরকে দেখে আমার এই বাপরে বাপ যা টেনশন হচ্ছিল। বাহ, খুব ভালো করেছিস। শোন, এই সব স্যাশগুলো আছে এখানে, সব গুছিয়ে রাখতো। রাখ, দুজনে মিলে বসে বসে সব গুছিয়ে ব্যাগে কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখবি। এক্ষুনি সবাই এসে পড়বে, আসলে পরে একটা একটা করে সবাইকে দিয়ে দিবি, বুঝলে? তোমরা প্রদীপ্তকে নিয়ে কাল জেফকে থেকে কটার সময় ফিরলে? আরে বাবা, ফিরলাম তো রাত্রি 10টায়। প্রদীপ্তকে তো ছাড়া যাবে না, ইন্ডিয়ার নাম্বার 1 ড্যান্সার। শোন, জানিস তো শুয়েছি সে রাত্রি প্রায় 2টো, আর ভীষণ এত টেনশন হচ্ছে রে বাপরে বাপ। শোন, পড়েছিস ড্রেসগুলো? শোনো, তোমার নাচের মেয়েদের বলেছো তো টাইমলি আসতে, নাকি আজকেও গানের লোকেরা প্রথম? শোনো, আর পারা যাচ্ছে না। আজকেও যদি গানের লোকেরা চলে আসে নাচের লোকেদের আগে, আমার আর কিচ্ছু বলার নেই। বাপরে বাপ, তুমি তো আমাকে কালকেই সমস্ত কষ্ট দিয়ে দিয়েছিলে। দিয়ে তো দিয়েছিলাম, কিন্তু জানিস তো সুতপাকের কস্টিউম, ড্রেস, মেকআপ, সুতপাকে বলেছি সমস্ত কিছু একদম রেডি হয়ে সুন্দর করে সেজে আসবি। আমি আর ওর পেছনে সময় নষ্ট করতে চাই না। সময় মানে কি, পুরো ডিটেলস ওর করা না মেকআপটা, তার জন্য, বুঝলি? এই এগুলো তোল তোল, সব এদিক ওদিক ছড়িয়ে যা তা করে রেখেছিস, একটু ভাঁজ করে করে রাখ।
ওই তো এই তো সুতপা এসে গেছে, খুব সুন্দর লাগছে। দেখো তো বাদি সব ঠিক আছে? আছে আছে। শোন, লাস্ট মুহূর্তে তো ডান্সের স্টেপগুলো চেঞ্জ করেছি। প্র্যাকটিস করেছিস তো? একবার করে দেখা তো দেখি, একবার করে দেখা। শুরু কর, দেরি করিস। ভাস্বতী যা তো টেপ রেকর্ডারটা চালিয়ে দে। সুন্দর করেছে কিন্তু, তাই না? এই চল চল আমরা সব বেরোই এবার। তাড়াতাড়ি করে তোরা গুছিয়ে রাখ, এক্ষুনি সবাই এসে পড়বে। চল। আমি ভাস্বতী ভদ্র, কল্লোলের বহুদিনের মেম্বার। 2000 দশকে কল্লোল কবি জয়ন্তীতে মঞ্চস্থ করে অঙ্কমালার দেশে অশোক দাস আর উমা দাসের নেতৃত্বে। আমি রঞ্জনা সান্যাল, আমিও কল্লোলের বহুদিনের মেম্বার। ভাস্বতী অঙ্কমালার দেশের কথা বললো, আরো দুটো অনুষ্ঠানের কথা না বলেই পারছি না, যে দুটো অশোক দা এবং উমাদি নেতৃত্বে কল্লোলে মঞ্চস্থ হয়েছিল। সেটা হচ্ছে দুটো পূর্ণাঙ্গ নৃত্যনাট্য, শ্যামা ও সাপমোচন। এই অনুষ্ঠান যখন স্টেজে উঠলো, মঞ্চস্থ হলো, এই অনুষ্ঠানের আলোকসজ্জা, অনুষ্ঠানের প্রপস সব দেখে চমক লেগে গেছিল আমাদের অডিয়েন্সের। আজও মনে থাকে অশোক দা আর উমাদির এই অভিনব পরিবেশনাগুলোর কথা। অশোক দাকে আমরা হারিয়েছি, কিন্তু উমাদি আমাদের সঙ্গে আছে। আমি চাইবো উমাদি কিছু বলো। নমস্কার, আমি উমা দাস। এখনো যে আমাদের পরিবেশন করা অনুষ্ঠানগুলোর
সকলের মনে আছে, এটাই আমার কাছে সবথেকে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় গর্বের বিষয়। আমি আশা করব যে ভবিষ্যতেও আমরা অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখতে পাবো, কারণ আমাদের কমিউনিটিতে কিন্তু অনেক অনেক ট্যালেন্টেড সব লোকজন সবাই আছে। এর 2 বছর বাদে অর্থাৎ 1977 সালে কল্লোলে প্রথম দুর্গাপুজো হয়। কানাডায় বসে পেপার বসে দিয়ে প্রতিমা তৈরি করেন শ্রী জহর রক্ষিত। মুষ্টিমেয় মেম্বারদের কেন্দ্র করে নাটক, নাচ, গানের সাংস্কৃতিক অনুষ্ঠান এসব দিয়ে প্রথম দুর্গাপূজা শুরু হয় রাটগার্সের স্কট হলে। আজ আমরা কল্লোলের অর্ধ শতাব্দী যাবৎ সাংস্কৃতিক পরিক্রমার কিছু সুন্দর মুহূর্ত আপনাদের কাছে ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমাদের ক্লাবের উৎস বলতে পারেন, নাটককে কেন্দ্র করেই আমাদের ক্লাব তৈরি হয়েছিল। সঙ্গে সঙ্গে গানের জন্য আমাদের বিরাট চেষ্টা ছিল এবং এখানে কিছু অভিবাসীরা গান বাজনায় পারদর্শী ছিলেন, সুতরাং আমরা তাদের নিয়ে গানের প্রোগ্রাম রেগুলারলি করতে শুরু করলাম। তো প্রথম শুরু হলো যে যারা গান গাইতে পারে এবং আমাদের মধ্যে থেকে যন্ত্রসঙ্গীতের বলতে পারি যে অ্যাকম্পানিমেন্ট হিসেবে আমাদের অ্যাসেট ছিল অরুণ ভৌমিক, কারণ সে এক হাতে বেহালা বাজাতে পারত আর এক হাতে তবল ছিল, সুতরাং তাকে দরকার ছিল। আমাদের সঙ্গে এসে গেছিল পঙ্কজ ধবলদেব, যদিও সে কিছুটা একটু পরে এসেছিল, সে খোল বাজাতো এবং হারমোনিয়াম আর এই আমাদের যন্ত্রসঙ্গীত, তার সঙ্গে আমাদের গানের প্রোগ্রাম তৈরি হতো। তা আমরা সব রকম বিভিন্ন পর্যায়ে গানের চেষ্টা করতাম, যেমন রবীন্দ্রসঙ্গীতে এক দলের বিরাট উৎসাহ ছিল, রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রাম হতো। তাছাড়া আধুনিক গানেরও অনেক সমজদার এখানে ছিল, সুতরাং সেই প্রোগ্রামগুলো হতো। উচ্চাঙ্গ সঙ্গীত আমাদের মধ্যে পারদর্শী কেউ ছিল না, অনেকে পছন্দ করত, সমজদার অনেক ছিল, কিন্তু নিজেদের ক্ষমতা ছিল না বলে সেই দিকটা আমরা ফিকে করতে পারিনি। সুতরাং এইভাবে গানের চর্চা শুরু হয় এবং আমরা ধরুন রবীন্দ্র জয়ন্তী, পয়লা বৈশাখ, তারপরে দুর্গা পুজোয় রুটিনলি একটা কল্লোলের সভ্যবৃন্দের একটা গানের অনুষ্ঠান আমরা করতাম। কখনো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, কখনো আধুনিকের অনুষ্ঠান, কখনো রবীন্দ্রসঙ্গীত আধুনিক মিলিয়ে কিংবা ভাটিয়ালি গানের, যার যেরকম ক্ষমতা ছিল, পার্টিকুলারলি যাদের কিছুটা ট্রেনিং ছিল এবং কিছুটা উৎসাহ ছিল। আমি প্রথম দিকে সেই সব গানের জোগাড় করা, কি গান হবে না হবে, মানে এক কথায় পরিচালনার ভারটা ছিল। পূরবী হোল প্রচুর রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রাম পরিচালনা করেছেন। এছাড়া আমাদের আধুনিক গানের ব্যাপারে দীপেন দত্ত, তার খুব ইন্টারেস্ট ছিল, সেও পরিচালনা করেছে। আর সত্যজিৎ ভট্টাচার্য, সে তার তো একেবারে নানা রকম বাদ্যযন্ত্র নিয়ে সে আমাদের বাংলা আধুনিক এবং পুরনো দিনের গান নিয়ে কয়েকটা খুব ভালো ভালো প্রোগ্রাম করেছে। Ah
ঘরে বেলোয়ারি ঝাড় আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড় আমি যে জলসা ঘরে নিশিভোরালক হো চায় না আমায় জানি গো আজ নিশিভোরালক হো চায় না আমায় জানি গো আজ নিশিভোরালক হো যায় না আমায় জানি গো আজ আমি যে জলসা ঘরে বেলোয়ারে ঝাড় আমি যে জলসা ঘরে। সাহেব তুমি বসো। আমি যে আতর গো আত দানে ভরা, আমি যে আতর গো আতর দানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা। কে তারে রাখে মনে হুরালে হায় গন্ধ যে তার, কে তারে রাখে মনে হুরালে হায় গন্ধ যে তার। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ ছায় না আমায় জানি গো আর। নিশি ফুরালে কেহ ছায় না আমায় জানি গো আর। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে। বাহ, চমৎকার চমৎকার গেয়েছো তুমি। আমার এই গান তুমি শিখলে কোথার থেকে, তুললে কোথার থেকে? আমি যে রোজ নিচের বাগান থেকে লুকিয়ে লুকিয়ে তোমার গান শুনি। লুকিয়ে লুকিয়ে শুনে গান তুলে নিয়েছো? আশ্চর্য। তো কার কাছে গান শেখো তুমি? আমি গান শিখি না, আমার মা খুব ভালো গান গাইতে পারতো জানো, তার কাছে অল্প অল্প শুনে কিছু কিছু শিখেছি। ও, আমার গান তোমার ভালো লাগে? দারুণ, ভীষণ ভালো লাগে। আর তোমাকেও। যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম, বিশ্বাস করো আমার ভীষণ ভালো লেগেছিল। কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমার খালি মনে হয় তোমাকে নিয়ে আমি অনেক দূরে কোথাও চলে যাই, বুঝলে, যেখানে কেউ থাকবে না, শুধু থাকবে তুমি আর আমি। তুমি গান করবে আর আমি গান শুনবো। আমি কি কিছু অন্যায় বলে ফেললাম? আসলে আমার গায়ে পর্তুগিজের রক্ত তো, আমি না মুখে যা আসে ফটাফট বলে ফেলি। প্লিজ কিছু মনে করো না। যেদিন প্রথম তোমার কাছে এসেছিলাম তোমার বাড়িতে গান শুনতে, তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে। আজকে একটা গান শোনাবে? বেশ, এসো। চম্পা চামেলি গোলাপেরি বাগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে, এমন মাধবী নিশি আসেনি তো আগে, এমন মাধবী নিশি আসেনি তো আগে। চম্পা চামেলি গোলাপেরি বাগে,
পাচামেলির গোলাপেরি বাগে। নমস্কার, আমি সুদীপ্ত ভৌমিক। কল্লোলের সঙ্গে থিয়েটারের সম্পর্ক এতটাই নিবিড় যে দুজনকে প্রায় সমার্থক বলা চলে। থিয়েটার করার জন্যই কল্লোলের জন্ম এবং সেই ধারা এখনো প্রবাহমান। দীর্ঘ এত বছর ধরে, মানে 50 বছর ধরে কল্লোল নানাবিধ যে সমস্ত কার্যক্রম, যে ধরনের অ্যাক্টিভিটি করেছে, নাটক কিন্তু সব সময় তার সঙ্গে রয়েছে। আমি অবশ্য কল্লোলের সঙ্গে জড়িত হই বেশ কিছু পরে। আমার নাট্য চর্চা কল্লোলের সঙ্গে শুরু হয় বেশ কিছু পরে। সেটা আমার যতদূর মনে পড়ে, আমি একটি নাটকে অভিনয় করছিলাম। নাটকটির নাম হচ্ছে ফেরারি ফৌজ, উৎপল দত্তের নাটক। নির্দেশনা করছিলেন অরুণাংশু দাশগুপ্ত। তো হঠাৎই অরুণাংশু দাশগুপ্ত বিশেষ মেডিকেল কারণে ওনাকে মাঝপথে নাটকটি থেকে ছেড়ে দিতে হয় নাটকটি, এবং তখন তার নির্দেশনার দায়িত্ব এসে পড়ে আমার উপরে। সেই তখন থেকে কল্লোলের নাটকের সঙ্গে আমার যোগাযোগ, এবং ফেরারি ফৌজ নাটকটার নাম এই কারণে আরো করলাম যে কল্লোলের দুর্গাপূজা মঞ্চে কেবল যে হাসির নাটক, মজার নাটক, হালকা নাটক হতো তাই নয়, রীতিমতো সিরিয়াস এবং ভাবনা চিন্তার খোরাক পাওয়ার মতো নাটক কল্লোলের মঞ্চে হয়েছে। দর্শক সেটা দেখেছে। তারপর তো প্রায় প্রতি বছর পুজোতে নাটক হয়েছে। আমার মনে পড়ে 2003 সালে পূর্ণ ভট্টাচার্য, উনি তখন বোধহয় প্রেসিডেন্ট ছিলেন, উনি একটি নাট্য মেলার আয়োজন করেন, এবং 2003-2004 পর 2 বছর হয়েছিল। এবং কল্লোলের তরফ থেকে তারপর আর ব্যাপারটা বেশি দিন চলেনি। আমার মনে আছে সেখানেই আমি আমার প্রথম লেখা নাটক মঞ্চস্থ করি। কিন্তু শুধু বড়দের নাটকই নয়, কল্লোল ছোটদের নাটক করেছে চিরকাল, বাচ্চাদের নিয়ে। আমি জানি অপরাজিতা দাস বা তুফানি, ও তো বাচ্চাদের নিয়ে বাংলায়, অর্থাৎ বাচ্চারা বাংলায় কথা বলছে এমন নাটক তারা মঞ্চে অভিনয় করেছে। আমাদের বাংলার যে সমস্ত ঠাকুমার ঝুলি বা তার কাহিনী, কিংবা বিদেশি বা এখানকার যে ধরনের সমস্ত রূপকথার কাহিনী আছে, সেগুলিকে নিয়ে নানা রকমের নাট্যরূপ দিয়ে বাচ্চাদের দিয়ে নাটক করিয়েছে। এই ধরনের চর্চা চলেইছে, এবং একটু ভিন্ন স্বাদের নাটক হয়েছে। যেমন অ্যান্টনি কবিয়াল যে নাটকটি অভিনীত হয়েছিল, আমার যতদূর মনে পড়ে অসিদা নাটকটি ডিরেক্ট করেছিলেন, এবং সেই নাটকটি রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল, কারণ সেই প্রথম একটা মিউজিক্যাল ড্রামা যেটা বাংলার কবিগানকে নিয়ে, সেই নাটকটি মঞ্চস্থ হয় খুবই সাফল্যের সঙ্গে। এবং কবিগান প্রসঙ্গে মনে পড়ল, আমি এবং আরও কয়েকজন, শুভদেব দাস ইত্যাদি, আমরা রীতিমতো একটা কবির লড়াই করতাম মঞ্চে, মানে কবিতা বেঁধে, গান বেঁধে, সেই সঙ্গে রীতিমতো দোহার এবং মানে বিভিন্ন রকমের যন্ত্রপাতি ব্যবহার করে আমরা কবি লড়াই করতাম। বিভিন্ন জায়গায় করেছি, বঙ্গ সম্মেলনে তো করেইছি। সুতরাং কল্লোলের যে নাটকের ধারা, সেটা দীর্ঘ 50 বছর ধরে রয়েছে, এবং আশা করছি আরও 50 বছর বাংলা নাটককে নিয়ে বেঁচে থাকবে কল্লোল। ধন্যবাদ। আয়
একজনকে সরাতে হবে তাহলে। বাজাও বাজাও। বাবু মশাই, এক দাঁড় কাকের স্বাদ হলো কোকিলা সাজিতে। আরে কোকিলা সাজিতে হলো কোকিলা সাজিতে। বিষ্ণুপদ দাস এলো কবি গান বাঁধিতে। আরে কবি গান বাঁধিতে এলো কবি গান বাঁধিতে। চিলি ভালো দুধে ভাতে ডুকু ডুকু চলতো সাথে। চিলি ভালো দুধে ভাতে ডুকু ডুকু চলতো সাথে। কেন বাবা খামো কাহি এলি হেতা মতে। আরে কেন বাবা খামো কাহি এলি হেতা মতে। আরে কেন বাবা খামো কাহি এলি হেতা মতে। জানি নে তোর লেজ কখানা দেখছি যে তোর হচ্ছে ডানা। বলি জানি নে তোর লেজ কখানা দেখছি যে তোর হচ্ছে ডানা। নেই যে কেউ করবে মানা পড়লি আমার হাতে। আরে নেই যে কেউ করবে মানা পড়লি আমার হাতে। এবার তোর লেজে গোবর মাখাবো এমন জবর। এবার তোর লেজে গোবর মাখাবো এমন জবর। পালাপার পথ পাবি না দিনে কিংবা রাতে। আরে পালাপার পথ পাবি না দিনে কিংবা রাতে। আরে পালাপার পথ পাবি না দিনে কিংবা রাতে। বল। আরে দেখা আছে এমন অনেক খলিফা গলা বাজের ধমক অনেক। খলিফা গলা বাজের ধমক অনেক। খলিফা গলা বাজের ধমক অনেক। তুই যে পুচকে বুড়ো আসির ঘরে। বসে আছিস বৃন্দাবনে পথের ধারে। আরে বসে আছিস বৃন্দাবনের পথের ধারে। আরে বসে আছিস বৃন্দাবনের পথের ধারে। তোর মতো অনেক ঘুঘু আমার কাছে। পেদানি খাবার ভয়ে নৃত্যি কাঁদে। পেদানি খাওয়ার ভয়ে নৃত্য কাঁদে। আরে পেদানি খাওয়ার ভয়ে নৃত্য কাঁদে। যা তুই নিজের ঘরে বুড়ির কাছে। কেন বাবা মুখ পোড়াবি আমার কাছে। কেন বাবা মুখ পোড়াবি আমার কাছে। কেন বাবা মুখ পোড়াবি আমার কাছে। তার চেয়ে বলতো দেখি একটা সোজা কথা। সঠিক জবাব দিলে বুঝবো সত্যি পাকা মাথা। হ্যাঁ সত্যি পাকা মাথা। আরে সত্যি পাকা মাথা। বলি এই যে হেথায় যখন তখন দুঃখ পুজো হয়। দিনক্ষণের নেইকো বালাই চাঁদা উঠলেই হয়। হ্যাঁ দিনক্ষণের নেইকো বালাই চাঁদা উঠলেই হয়। দিনক্ষণের নেইকো বালাই চাঁদা উঠলেই হয়। শাস্ত্র বিধান ভেঙে তবে বাঙালিরা সবে। অনন্ত নরক ভোগী পাতকি কি হবে। আরে অনন্ত নরক ভোগী পাতকি কি হবে। আরে অনন্ত নরক ভোগী পাতকি কি হবে। শুনুন মশাই হতভাগার জ্ঞানের বহর। কামিয়ে মাথা উল্টো গাধায় ঘোরাবো শহর। আরে কামিয়ে মাথা উল্টো গাধায় ঘোরাবো শহর। আরে কামিয়ে মাথা উল্টো গাধায় ঘোরাবো শহর। শ্রীলঙ্কায় রামচন্দ্র বোধিতে রাবণ। শ্রীলঙ্কায় রামচন্দ্র বোধিতে রাবণ। অকালেতে মা দুর্গার করে না বাহন। অকালেতে মা দুর্গার করে না বাহন। সেদিন হতে শ্রী দুর্গার অকাল বোধন। সেদিন হতে শ্রী দুর্গার অকাল বোধন। জয় মা বলে করতে হবে সার্থক সাধন। জয় মা বলে করতে হবে সার্থক সাধন। জয় মা জয় মা জয় মা জয় মা। মহাভারতের কথা অমৃত সমান। তারই দুটো কথা বলে করিব প্রমাণ।
মহাভারতের কথা অমৃত সমান, তারই দুটো কথা বলে করিব প্রমাণ। করিব প্রমাণ, ওহে করিব প্রমাণ। তোর মতন আকার ছোড়া কাছে নাহি হয়, তোর মতন আকার ছোড়া কাছে নাহি হয়, গণধোলাই দিলেই তবে উচিত শিক্ষা হয়। আরে গণধোলাই দিলে উচিত শিক্ষা হয়, ওরে উচিত শিক্ষা হয়। জানিস বোধহয়, জানিস বোধহয় কুরুরাজ শতপুত্রের বাপ, জানিস বোধহয় কুরুরাজ শতপুত্রের বাপ, দুর্যোধন দুঃশাসন আরো কত পাপ। আরে দুর্যোধন দুঃশাসন আরো কত পাপ। কিন্তু সেই ধৃতরাষ্ট্রের এক যে ছিল বেটা, কিন্তু সেই ধৃতরাষ্ট্রের এক যে ছিল বেটা, 99 ভাইয়ের মুখে মেরেছিল ঝাঁটা। আরে 99 ভাইয়ের মুখে মেরেছিল ঝাঁটা। একটি কথায় ছেড়েছিল অধর্মের দল, একটি কথায় ছেড়েছিল অধর্মের দল। কে ছিল সেই সুসন্তান, নামটা কি তার বল? আরে কে ছিল সেই সুসন্তান, নামটা কি তার বল? আরে কে ছিল সেই সুসন্তান, নামটা কি তার বল? বল 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 দেখি। জ্ঞানের দেখি অগাধ সাগর, হাবুডুবু খাস। জ্ঞানের দেখি অগাধ সাগর, হাবুডুবু খাস। ওই বুড়িতে আছে বুঝি কয়েক মন ঘাস, ওই বুড়িতে আছে বুঝি কয়েক মন ঘাস, ওই বুড়িতে আছে বুঝি কয়েক মন ঘাস। এসব জ্ঞানের কথা বলে করবি খুশি লোক, আরে এসব জ্ঞানের কথা বলে করবি খুশি লোক। এইবারেতে খুলে দেব তোর জ্ঞানের চোখ, এইবারেতে খুলে দেব তোর জ্ঞানের চোখ, এইবারেতে খুলে দেব তোর জ্ঞানের চোখ। শুনে নে তুই, শুনে নে তুই থাকে যদি সোনার মতো কর্ণ, শুনে নে তুই থাকে যদি সোনার মতো কর্ণ, শুনে নে তুই থাকে যদি সোনার মতো কর্ণ। দুর্যোধনের বেড়ে ভাইয়ের নাম ছিল বিকর্ণ, দুর্যোধনের বেড়ে ভাইয়ের নাম ছিল বিকর্ণ। আরে দুর্যোধনের বেড়ে ভাইয়ের নাম ছিল বিকর্ণ। এসব সহজ প্রশ্ন ছেড়ে আসল কথায় আয়, এসব সহজ প্রশ্ন ছেড়ে আসল কথায় আয়। ইংরেজিতে শুনেছি তুই পণ্ডিত পেয়ে যায়, ইংরেজিতে শুনেছি তুই পণ্ডিত পেয়ে যায়। আরে ইংরেজিতে শুনেছি তুই পণ্ডিত পেয়ে যায়। একটি ছোট প্রশ্ন করি সহজ সরল, একটি ছোট প্রশ্ন করি সহজ সরল। আই ডোন্ট নো কথাটার মানে কি তুই বল? আই ডোন্ট নো কথাটার মানেটা কি বল? আরে আই ডোন্ট নো কথাটার মানেটা কি বল? ভাবলে আমায় কাত করেছে, ভাবলে আমায় কাত করেছে ওরে পাজির দোনা, ভাবলে আমায় কাত করেছে ওরে পাজির দোনা। ভাবলে আমায় কাত করেছে ওরে পাজির দোনা। আই ডোন্ট নো কথার মানে আমি জানি না। সদস্যকে নিয়ে তৈরি আজ কল্লোল ক্লাবের সদস্য সংখ্যা প্রায় 550। আমাদের প্রিয় অজিতদার মনের প্রস্ফুটিত ছোট্ট ইচ্ছা এবং প্রিয় লালুদার প্রচেষ্টায় তাকে বাস্তবায়িত করা কল্লোল ক্লাব অর্ধ শতাব্দী পরেও বর্তমান সদস্যরা সগর্বে এগিয়ে নিয়ে চলেছেন এবং এই এগিয়ে চলার পথে ক্লাবের স্থাপক সদস্যদের থেকে শুরু করে বর্তমান প্রতিটি মানুষের অতুলনীয় অবদান অনস্বীকার্য। মন রে
জয়